আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্ট ইয়ার এই কবিতাটির সেকেন্ড পার্ট নিয়ে। অলরেডি তোমরা নিশ্চয়ই ফার্স্ট পার্টে দেখে ফেলেছো, এবং তোমরা যারা যারা এখন এই কবিতার ফার্স্ট পার্টি দেখোনি প্লিজ দেখে আসো। যেহেতু কবিতাটি অনেক বড় তাই আমি এই কবিতাটিকে দুটি টিউটোরিয়ালে কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড লেকচার। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি টেক্সটে চলে যাই। The struggling pangs of the struggling pangs of conscious truth or to hide, to quench the blushes of ingenious shame, or heap the shrine of luxury and pride with incense kindled at the muse's flame. এখানে বলছে the struggling pangs of conscious truth to hide, অর্থাৎ তারা সত্যকে কখনো লুকিয়ে রাখেনি সচেতন যাতনায়, মানে ইচ্ছে করে তারা কখনো সত্যকে লুকিয়ে রাখেনি। নিরাজ হাসিতে তারা কখনো হেসে হেসে তাদের ভিতরে কৃতকর্মে কোনো অপরাধ তারা লুকায়নি। অর হিপ দ্য শ্রাইন অফ লাক্সারি অ্যান্ড প্রাইড, অথবা কোনো বিলাসী বিত্তবানের সম্পদের লালসায় তারা কখনো কোনো কবিতা রচনা করেনি, অথবা কোনো বিলাসী বা কোনো মেয়ের জন্য তারা কখনো মানে বিলাসের জন্য কখনো তারা বা মেয়ের জন্য মানে ভণ্ডামি করে কোনো কবিতা রচনা করেনি। অর্থাৎ তারা ছিল প্রচণ্ড রকমের সরল, তারা কখনো সত্য লুকায়নি। মানে এখানে আমি আগে যারা দেখে এসেছো তারা নিশ্চয়ই জানো, আগে যেই ৬৮ লাইন পর্যন্ত ছিল সেখানে কবি কী করছিল, কবি গ্রামীণ মানুষদের যে ক্যারেক্টারিস্টিক মানে ক্যারেক্টার যে বৈশিষ্ট্যগুলি, চরিত্রের বৈশিষ্ট্যগুলি সেটা নিয়ে আলোচনা করছিলেন। সেটা হচ্ছে এটাও এক ধরনের গ্রামের মানুষের চরিত্রের বৈশিষ্ট্য। ওরা তারা কখনো সত্য লুকায় না, তারা কখনো কারো বিরুদ্ধে কখনো কোনো কৃতকর্ম করে তারা হেসে হেসে এটাকে উড়িয়ে দেয় না বা লুকিয়ে রাখে না, অথবা তারা আসলে কোনো রকমের বিত্ত বা সম্পদের আশায় তারা কখনো তোমার কোনো কবিতা রচনা করে না, বা কোনো মেয়ের ভণ্ডামির জন্য তারা আসলে কোনো কবিতা রচনা করে না, সেটাই এখানে বলছেন। ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউডস ইনোভেল স্ট্রাইভ, their sober wishes never learn to stay along the cool sequestered veil of life. They kept the noiseless tenor of their way. অর্থাৎ বলছে উন্মত্ত জনতার লিপ্সা অপার, তা থেকে তারা বহুদূর। অর্থাৎ ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউডস, ম্যাডিং মানে যখন কোনো জনতা মানে ম্যাডিং হয়ে যায় বা পাগলের মতো হয়ে যায়, মানে কোনো জিনিস তার লাগবে, ঠিক আছে। অনেক সময় দেখি না আমরা উন্মুক্ত জনতা যে কোনো একটা দাবিতে তারা যে দাঁড়িয়ে মানে তোমার দাবির জন্য তারা আসলে আন্দোলন করছে, সেটাকে আসলে বলছে যে গ্রামের মানুষ এতটাই সহজ সরল যে তাদেরকে যতই তোমার অত্যাচার করা হোক না বা যাই হোক, তার নিজের দাবিটাও তারা আসলে জানাতে পারে না, তারা এত পরিমাণ সহজ সরল, তার থেকে তারা অনেক দূরে, ঠিক আছে। Their sober wishes never learn to stay. কোমল হৃদয় মানুষেরা আসলে জানতো না, কোনো রকম ছল জানতো না। স্ট্রাইফ মানে হচ্ছে এখানে তোমার এটা হচ্ছে মনোকস্ট্রিফ, আর সোবার হচ্ছে শান্ত। তারা এতই শান্ত, এতই কোমল হৃদয় যে তারা আসলে কোনো রকম ছল জানতো না। অ্যালং দ্য কোল সিকুয়েস্টারেড ভেল অফ লাইফ, অর্থাৎ নীরবে অবচ্ছন্নত সহজ জীবনযাপন তারা করেছে কোমল করুণ সুরে। তারা এখানে বলছে সহজ সরল, সিকুয়েস্টারেড বলতে সহজ সরল বোঝাচ্ছে। নীরবে অবস্থানরত মানে তারা খুব নীরবে বসবাস করতো, এরকম লাইফ স্টাইলকে বোঝাচ্ছে। দে কেপ্ট দ্য নয়েজেস টেনর অফ দেয়ার ওয়ে, অতিবেগ তাদের ছিল না, অতি কৌশলও তাদের ছিল না, অর্থাৎ তারা খুব সহজ সরল, এটাকেই বোঝাচ্ছে। Yet even these bones from insult to protect, some frail memorial still erected nigh, with uncouth rhymes and shapeless sculpture decked, implores the passing tribute of a sick. কবরের মাঝে কখানা হাড়ের বাঁচাতে সম্মান, অর্থাৎ ইভেন দিস বোনস ফ্রম ইনসাল্ট, অর্থাৎ এই যে তাদের যে কয়েকটা হাড় রয়েছে, মানে মারা গেলে যে পচে কয়েকটা হাড় রয়েছে, এই হাড়ের যাতে অপমান না হয়, ইনসাল্ট যাতে না হয়,
সেজন্য তারা বাঁচাতে জীর্ণ কিছু জীর্ণ ফ্রেল মেমোরিয়াল রয়েছে, যেটা আসলে তাদের শিওরে রয়েছে, ইরেক্টেড হাই, যেটা অলরেডি স্টিল ইরেক্টেড হাই, এখনও কিছু জীর্ণ শীর্ণ মেমোরিয়াল তাদের রয়েছে। মেমোরিয়াল বলতে আর কি ফলক, যেটা আসলে দেওয়া হয় খ্রিস্টানদের বা আমাদের মুসলিমদেরও দেওয়া হয়। তোমার ফলকে লেখা থাকে না যে উমুক মারা গেছে, বা নাম লিখে থাকে বিভিন্ন কার ছেলে কবে মারা গেছে, সেটাকে বলছি এখনও কিছু রয়েছে। উইথ আনকাউথ রাইমস অ্যান্ড শেপলেস স্কাল্পচার ডেট, আনাড়ি ছন্দ, আনকাউথ রাইমস তো আনাড়ি ছন্দ, অ্যান্ড শেপলেস স্কাল্পচার, বিরূপ মূর্তি সতত ম্রিয়মান হয়ে গিয়েছে। এভরিথিং ইজ সব কিছুই একদম ম্রিয়মান, কোনো কিছুর মধ্যে আড়ম্বরপূর্ণ না। শহরের মানুষদের যেরকম যারা বিত্তবান তাদের যেরকম এভরিথিং মানে প্রত্যেকটা জিনিস আড়ম্বরপূর্ণ, মৃত্যুর পরও তাদের যে কমটা সেটাও অনেক বেশি গর্জিয়াস থাকে, সুন্দর করে সাজানো গোছানো থাকে, টাইলস করা থাকে, সেরকম না। খুবই মানে এটা তাদের মতোই, তাদের জীবনযাপনের পদ্ধতির মতো, তাদের গ্রামের গরিব মানুষদের মতো মনের মতো তাদের যে কবর সেটাও আসলে অনেক বেশি সহজ সরল এবং ম্রিয়মান। ইমপ্লোর্স দ্য পাসিং ট্রিবিউট অফ এ সিক, নীরবে যাচ্ছে করুণা কেবল, মানে ইমপ্লোর্স তাদের যে এত মানে করুণাপূর্ণ তাদের যে মেমোরিয়াল, যে সেই মেমোরিয়ালগুলিও মানুষকে করুণা করতে বাধ্য করে, তাদের জন্য দোয়া করতে বাধ্য করে, সেটাকে আসলে কবি এই জায়গায় বোঝাচ্ছেন। Their name, their years is Their name, their years, spelled by the unlettered muse, the place of fame and Elise's supply, and many a holy text around she strews that teach the rustic moralist to die. বলছে তাদের নাম, তাদের সন, সব কিছুই গ্রাম্য কবি। আনলেটেড মিনস গ্রাম্য কবিকে বোঝাচ্ছে। আনলেটেড গ্রাম্য কবির বানানে ভুল লেখা, দ্য প্লেস অফ ফেম অ্যান্ড এলিজি সাপ্লাই, তবুও তাদের তোরে বেদনা কার না জাগে, সব কিছুই এত ম্রিয়মান, তাদের নাম পর্যন্ত ভুল, তাদের সন পর্যন্ত ভুল, তারপরও তাদের দেখে মানুষের মনে করুণা জাগে। অ্যান্ড মেনি এ হোলি টেক্সট অ্যারাউন্ড শি স্ট্রিওস, পবিত্র বাণী খুদিতে তাহাতে অনেক যায় যে দেখা, মানে তাদের যে সেখানে অনেক পবিত্র বাণীও দেখা যায় যে খোদাই করা আছে। সবগুলি বাণী, প্রত্যেকটা বাণী এই মৃত্যুকে আসলে মনে করেছে রাষ্ট্রিক, এই গ্রাম্য জীবনের যে মৃত্যু সেটাকে আসলে মনে করিয়ে দিয়েছে। For who to dumb forgetfulness a prey, this pleasing anxious being over ever resigned, left the warm precinct of the cheerful day, nor cast one longing lingering look behind. এখানে কবি বলছেন মরণের পরে মানে মৃত্যুর পরে আমরা সবাই আমাদেরকে সবাই ভুলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরও মৃত্যুর পরে কখনো কেউ, অর্থাৎ ডাম্প ফরগেটফুলনেস এ প্রে, ফর হু টু ডাম্প ফরগেটফুলনেস এ প্রে, মানে কেউ হতে চায় মৃত্যুর পরে যে আমাকে সবাই ভুলে যাবে, এটা কি কেউ এই বিষয়টার শিকার কি কেউ হতে চায়? কেউই হতে চায় না। কেউ কি কখনো মরণের পরে জীবনের যত রব যাবিত মানে দিস প্লিজিং অ্যাংশিয়াস বিং এভার রিজাইন, লেভ দ্য ওয়ার্ম পারসিংড, এখানে পারসিংড হচ্ছে আঙিনা, অফ দ্য চেয়ারফুল ডেজ, অর্থাৎ আমার নিজের আঙিনায়, আমার নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে আমি যে চেয়ারফুল ডে, আমার যে হাস্যোৎফুল্ল দিনগুলি ছিল সেগুলি কি আমি কি চাইবো কখনো ভুলে যেতে? কখনোই তো আমি চাইবো না ভুলে যাওয়ার জন্যে। নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং বুক বিহাইন্ড, আর দীর্ঘস্থায়ী, এখানে লিঙ্গারিং অর্থ হলো দীর্ঘস্থায়ী, লঙ্গিং হচ্ছে আশাপূর্ণ, অর্থাৎ এসবের পানি মরণের কালে, অর্থাৎ এই আমার যে সমস্ত যাবিত জীবন, স্পন্দিত দিন, আলোকিত ক্ষণ, সব কিছুর পানে আমি যখন মানে মৃত্যুর পরও একটা মানুষ তাকিয়ে থাকে, কে না চায় ওদিকে তাকিয়ে থাকতে, সবাই বারবার তাকিয়ে থাকে। আবার ওই দিনগুলিতে মৃত্যুর আগে দেখবে বয়স্ক লোক যারা, আমাকে ধরো না, মানে ধরো আমি যখন মৃত্যুর কথা চিন্তা করি তখন তো আসলে মনে হয় যে আমার আগের দিনগুলি, হাসিপূর্ণ দিনগুলো কত সুন্দর ছিল। এভরিবডি এটাই মনে করবে
করবে, প্রত্যেকেই এটা মনে করবে যে না আমার আগের দিনগুলিতে ফিরে যেতে চাইবে। এখানে আসলে কবি বুঝাচ্ছে, কবি এই কবিতা পুরোটাই জাস্ট মৃত্যুকে নিয়ে কবি চিন্তা ভাবনা করেছে, সেভাবেই আসলে কবি এবং গ্রামের মানুষের মৃত্যুকে নিয়ে, গ্রামের মানুষের চিন্তা ভাবনাকে নিয়ে আসলে কবি এখানে কথা বলেছেন। On some fond breast the parting souls release, some pious drops the closing eye requires, even from the tomb the voice of nature cries, even in our ashes live their untamed fires. বিদেহী সে মন বিদায়ের কালে চায় প্রিয় আলিঙ্গন, যে মানুষটা মৃত প্রায় বা মরে গিয়েছে তাও তখনও সে আসলে চায় আলিঙ্গন, প্রিয় মানুষদের আলিঙ্গন চায়। এখানে ব্রেস্ট বলতে আলিঙ্গন চেয়ে, আলিঙ্গন বোঝাচ্ছে। দ্য সাম ফায়াস ড্রপস দ্য ক্লোজিং আই রিকোয়ার্স, মুদিত নয়ন সে চায় অনুক্ষণ উজ্জ্বল চোখের উষ্ণ দৃশ্য, উষ্ণ জল সে চায়। ড্রপস, পায়াস ড্রপস বলতে ক্রন্দন, মানুষের কান্না চায়। ইভেন ফ্রম দ্য টম দ্য ভয়েস অফ নেচার ক্রাইস, এমনকি স্মৃতিসৌধ থেকেও ফিরে ফিরে চায় কোথায় সে প্রিয়জন। সব শেষ যাবে মাটিতে মেলাবে, তবুও চাইবে একটু মমতা, অর্থাৎ সব কিছু শেষ হয়ে যাবে তারপরও সে আসলে একটু, তার যে কবর থেকে সে আসলে একটু মমতা চায়। হ্যাঁ সত্যি, সিরিয়াসলি হ্যাঁ। For thee who mindful of the unhonored dead, dost in these lines their artless tale relate, if chance by lonely contemplation laid, some kinder spirit shall inquire thy fate. বলছে, অর্থাৎ এখানে কবি বলছেন যত অভাবজনে ভাবিছ এখন আঁকিছ জীবন কবিতায়, অর্থাৎ যত কিছুই তুমি চিন্তা করেছ অথবা যত কিছুই তুমি এঁকেছো তোমার জীবন কবিতায়, তোমার তরেও হে কবি কোনো একদিন হয়তো বা কোনো ভাবক, অর্থাৎ ফর দি মানে কবিকে নিজেকে বোঝাচ্ছে, হু মাইন্ডফুল ইন দি আনঅনার্ড ডেড, যতই আনঅনার্ড ডেটদের প্রতি তুমি যত কিছুই চিন্তা করছো, ডোস্ট ইন দিস লাইন্স দেয়ার আর্টলেস টেল রিলেট, হয়তো তোমার if chance by lonely contemplation laid, some kinder spirit shall inquire thy fate. যত অভাবজনে তুমি ভাবছো এখন, যত কিছুই না তুমি ভাবছো এখন, কবি নিজেকে নিজে বলছে যত কিছুই তুমি তোমার জীবন কবিতায় আঁকছো, তোমার তোরও একই ধরনের ফেট আসতে পারে, তোমার জীবনও একই ধরনের দিন আসতে পারে, হয়তো বা কোনো ভাবুক স্বজন কোনো এক নিরালায় তোমার কথা তোমাকে জিজ্ঞেস করবে, তোমার জীবনে কি ছিল এরকম দিনহীন ছিল। এটা কবি এবার নিজেকে বলছে, কবি যেহেতু গ্রামের মানুষ, সো দেখা যাচ্ছে কবি যখন মারা যাবে তখন হয়তো কোনো ভাবুক মানুষ এসে আসলে বলবে যে তার জীবনে কি এরকম দিনহীন ছিল বা এরকম গরিব ছিল, কবি নিজেকে সেটাই এখানে এই কবিতায় বোঝাতে চেয়েছেন। Happy some hoary-headed swine may say, oft have we seen him at the peep of dawn, brushing with hasty step the dews away to meet the sun upon the upland lawn. তখন কাশসাদা হয়তো হ্যাপলি সাম হোয়ারি-হেডেড, অর্থাৎ দৈবাতক্রমে হতে পারে কোনো চুল পেকে গিয়েছে কোনো বৃদ্ধ লোক হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি তাকে প্রায়ই দেখতাম প্রভাতে, বলতে হ্যাভ উই সিন, আমরা তাকে প্রায়ই দেখতাম অ্যাট দ্য ফিপ অফ ডাউন, অর্থাৎ প্রভাতে, ব্রাশিং উইথ হ্যাস্টি স্টেপ দ্য ডিউস এওয়ে, অর্থাৎ সে শিশিরের উপর দিয়ে চপল তাড়াতাড়ি করে হেঁটে যেত পাহাড়ের ওপারে সূর্যোদয় দেখতে। There at the foot of yonder nodding beach, that wreathes its old fantastic brew, that wreathes its, আচ্ছা এইটা আমি আবার শুরু করি। There at the foot of yonder nodding beach, that wreathes its old fantastic brew so high, his listless length at noontide would be he stretched and pour upon the brook at bubbles by. এখানে কবি বলছেন
এখানে আবার ওই লোকটি আবার বলবে, ওই মুখর পাতার বীজ গাছটির তলে, অর্থাৎ ওই যে এটা হচ্ছে বীজ গাছ, ওয়েন্ডের গাছ বলছে যে ওই পাতা যে ওই যে গাছ বীজ গাছটি আছে ওই গাছটির তলে উঁচু শিকড় যার সদা মনোহর, দ্য রিথেস ইজ ওল্ড ফ্যান্টাস্টিক রুটস আর সো হাই, অর্থাৎ ওই গাছটির যে উঁচু শিকড় ওটা প্রবীণ হয়ে গিয়েছে, অনেক পুরানো হয়ে গেছে, ওই গাছটির নিচে যার রুটসগুলো অনেক উঁচু। হিজ listless length at noontide, সে উড বি হিস্ট্রেজ, অর্থাৎ আপনার মনে মগ্ন স্বপনে, মানে সে দুপুরে যেত চলে, মানে অর্থাৎ সে বসে থাকতো আপন মনে, সেই গাছের নিচে সে বসে থাকতো। অ্যান্ড ফোর আপন দ্য ব্রুক দ্যাট বাবলস বাই, বিভোর নয়নে আনমনে নিকটে সে নির্ঝর, বহমান নির্ঝর, অর্থাৎ ঝর্ণার কাছে ব্রুক, ঝর্ণা, ঠিক আছে, ওই ব্রুকের কাছে গাছ যে গাছটা ইয়ন্ডার গাছ, ওই গাছের যে শিকড়ের পাশে, ঝর্ণার পাশে যেখান দিয়ে ঝর্ণা বেয়ে যেত, সেখানে কবি খুব আপন মনে বসে বসে কিছু একটা চিন্তা ভাবনা করতো। এটা কে বলছে? এই যে হ্যাপিলি সাম হোয়াইট হেডেড সোয়াইন, অর্থাৎ কিছু বৃদ্ধ লোক তার সম্বন্ধে বলছে, ঠিক আছে। হার্ড বাই ইউন উড নাও স্মাইলিং অ্যাজ ইন স্ক্রন, muttering his wayward fancies, he would rove, now dropping youthful one, like one forlorn, or crazed with care, or crossed in hopeless love. এই বনতলে, অর্থাৎ এই যে হার্ড বাই ইয়ন উড, মানে এই বনতলে কখনো কখনো সে হাসতো খুব অবহেলায়, কখনো আপন মনে বলতে বলতে একাকে সে চলে যেত। হিজ ওয়ার্ড, মানে তার নিজের মনে মনে সে ভেবে চিনতে সে আসলে চলে যেত, মাচারিং নিজের মনে মনে ভাবা। নাও ড্রপিং ওয়েফুল ওয়ান লাইক দ্য ওয়ান ফরলোন, কখনো বিষণ্ণ হতো নত মুখে, যেন কত অসহায় সে। or crazed with care, or crossed in hopeless love, যেন কোনো অস্থির জন কোনো প্রেমে দারুণ নিরাশ হয়তো। অর্থাৎ কবিকে উনি দেখেছেন হাসতে আপন মনে, উনি দেখেছেন একা একা বিড়বিড় করতে, উনি দেখেছেন অসহায় হয়ে থাকতে, এবং উনি দেখেছেন অস্থির হয়ে থাকতে, হয়তো প্রেম করে ছেঁকা খেয়েছে এরকম টাইপের লোক হিসাবে সে দেখেছে যে এরকম অস্থির হয়ে থাকতে। অর্থাৎ যেই লোকটা কবি সম্পর্কে বলছে সে কবির আসলে এভরিথিং জানে, সব কিছু জানে, এবং সে আসলে কবি সম্পর্কে বর্ণনা দিচ্ছে। One morn I missed him on the accustomed hill, along the heath and near his favourite tree. Another came, nor yet beside the rill, nor up the lawn, nor the wood was he. এখানে কবির মৃত্যুর কথা কিন্তু বলা হয়েছে। একদা প্রভাতে আমি তাকে দেখিনি তার সেই চিরচেনা পাহাড়ে, কিংবা বিস্তীর্ণ প্রান্তরে, কিংবা সেই বীজ গাছটি দ্বারে। একদিন মর্নিংয়ে, অর্থাৎ সকালে আমি তাকে দেখিনি তার প্রিয় পাহাড়ের নিচে, তার প্রিয় যে তৃণভূমি সেখানে প্রান্তরে, অথবা দেখিনি আমি তার প্রিয় গাছটির নিচে। দিন আরও যায়, অ্যানাদার খেম, আরও দিন যায়, নর ইয়েট বিসাইড দ্য রিয়েল, তবু তাকে দেখা যায় না তার ছোট্ট নদী তাহারে, তার ছোট্ট নদীর কিনারে তাকে দেখা যায় না। নর আপ দ্য লন, উঁচু সমতলও দেখা যায় না। নর অ্যাট দ্য উড ওয়াজ হে, সবুজ বনেও তাকে আর কখনো আমি দেখিনি। এখানে কবির মৃত্যুকে বলা হয়েছে ইনডাইরেক্টলি, যে কবি মারা গিয়েছে এবং কবিকে আসলে উনি আর কখনো দেখেনি সেটাকেই বোঝাচ্ছে। দ্য next with dirge dew in sad array, slow through the church way path we saw him borne. Approach and read, for thou canst read the lay graved on the stone beneath yon age throne. So এখানে বলছে পরদিন তার শবযাত্রায়, পরদিন, দেন গার্জ বলতে এখানে শবগীত বোঝাচ্ছে। শবগীত বলতে খ্রিস্টানদের একটা যাত্রা হয় এবং ওখানে গান গাওয়া হয়, সেটাকে বোঝাচ্ছে। দ্য নেক্সট উইথ ডার্জ ডিউ ইন স্যাড অ্যারে, অর্থাৎ পরদিন শবযাত্রায় আমি তার শবযাত্রায় দেখুন মন্থর গতি, খুব আস্তে আস্তে একদম মন্থর গতিতে যেতে দেখলাম, স্লো থ্রু দ্য চার্চ ওয়ে পাথ, অর্থাৎ গির্জার দিকে আমি খুব ধীরে গতিতে তাকে যেতে দেখলাম।
তাহারে বহিতে দেখলাম, মানে নিয়ে যাচ্ছে। উই স হিম বর্ন, তাকে নিয়ে যেতে দেখলাম। বহিতে বলতে শবযাত্রা মানুষের নিজে যাবে, তাকে নিয়ে যেতে দেখলাম, তাকে বহন করে নিয়ে যাচ্ছে। অ্যাপ্রোচ অ্যান্ড রিড, এগিয়ে যাও, একটু দাঁড়াও, একটু টানো। অর্থাৎ যখন মানে এত দূরে নিয়ে যায়, কিছুক্ষণ এগিয়ে যায়, তারপর একটু দাঁড়ায় এবং একটু টানে জ্যোতি, একটু চুপ করে থাকে। গ্রেভ অন দ্য স্টোন বিনিথ ইয়ন এ স্টোন, অর্থাৎ ওই সমাধিতে সমাহিত সে পাথরটি যার ঢাকা ঘন কাটাতে। ওই যে সমাধি তোমরা দেখতে পাচ্ছ, সেই সমাধিতেই তাকে দাবিত মানে বা এখানে কি বলবো, তাকে আসলে শোয়ানো আছে। যার যে পাথর, যেটা মানে তার যে পাথরটা, ওই পাথরে যেটা তার ওনার লেখা থাকে কোনো কিছু, যে একটু আগে যেটা বলেছিলাম যে ফলক, ওখানে লেখা থাকে, ওইটা আসলে ঘন কাদাতে দেখে গিয়েছে। অর্থাৎ কবিও এখানে বোঝাচ্ছে যে সেই গ্রামীণ মানুষদের মতো কবিও একদিন মারা যাবে এবং তার সম্বন্ধে কেউ বলবে, এবং তার যে কবর সেটাও আসলে একসময় জীর্ণ শীর্ণ হয়ে যাবে এবং চিনার কোনো ওয়েই থাকবে না। সেটাকে আসলে কবি এখানে বোঝাচ্ছে। এটা হচ্ছে দ্য এপিটাফ। এপিটাফ কি তোমরা তো জানো, যেখানে আসলে শিকড়ে কোনো কিছু লেখা থাকে বা শেষ ইয়েতে থাকে। সমাধি ফলকে যেটা লিখে থাকে এপিটাফ, ঠিক আছে। Here raised his head upon the lap of earth, a youth to fortune and to fame unknown. Fair signs frowned not on his humble birth, and melancholy marked him for her own. হেতায় ঘুমায় এক অসহায় মাথা রেখে মাটির কোলে, সুনামের সৌভাগ্যে চিরবঞ্চিত এমনই একজন। জ্ঞানভাণ্ডার করেনি মুখ বার তাহার জন্মকালে, বিষণ্ণতা যার চির সম্বার, এমনই ছিল সে একজন। অর্থাৎ সেখানে এমন এক লোক ঘুমিয়ে আছে, কবি অখ্যাত। সে আসলে এখানে কবি, এটা যে মূল ইয়েটা সেটা হলো, কবি অখ্যাত সে গ্রামের ততোধিক অখ্যাত গরিব মানুষদের সাথে নিজের জীবনকে একই সুতায় গেঁথে বলেছেন, নামহীন খ্যাতিহীন চিরবিষণ্ণ একজন মানুষ ঘুমিয়ে আছে এই, মানে এটা কিন্তু বোঝাচ্ছে ঘুমিয়ে আছে এই সমাধিতে। নাম যশহীন হলো, কবি ছিলেন উদার দানশীল, কবির বিশ্বাস ঈশ্বর তাতেই তার উপর প্রসন্ন। Large was his bounty and his soul sincere. Heaven did a recompense as largely sane. He gave to the misery all he had to a tear. He gained from heaven. It was all he wished, a friend. কথা বলছে, কবির হৃদয় হচ্ছে উদার হৃদয়, সদয় মন, সদা তা বিরাজ, মানে তার মন ছিল উদার। ঈশ্বর তাই তাকে আপন হাতে উপহার দিলেন, যা ছিল তার দিত অকাতর দরিদ্রজনের মাঝে। যা ছিল তা কবি দিয়েছেন অকাতর দরিদ্রদের মাঝে। সদাপ্রভু তার প্রসন্নতার কারণ পেয়েছেন তাতে। অর্থাৎ উনি যেরকম মানুষের, তার হৃদয় ছিল বিশাল বড়, উনি মানুষকে প্রচণ্ড রকমের ভালোবাসতেন, মানুষের জন্য অনেক উপকার করেছেন, এবং সেই জন্য তার প্রভু তাকে অনেক কিছু দিয়েছে। তাকে যা তিনি চেয়েছেন তার প্রভু তার মৃত্যুর পরে তাকে দিয়েছে। No further seek his merits to disclose, or draw his frailties from their dread abode. There they alike in trembling hope repose, the bosom of his Father and his God. কোনো গুণ গান তার করো না আবার, অর্থাৎ তার আবার গুণগান তোমরা শুরু করো না, বা কোনো দোষও খুঁজতে যেও না। যাপিত জীবন নশ্বর, মানে সব কিছু তো নশ্বর, এই নশ্বর জীবনে আবার কোনো দোষও খুঁজতে যেও না। দে আর অ্যালাইক ইন ট্রেম্বলিং হোপ রিপোজ, অর্থাৎ ভীরু মনে কবরের কোণে একাকী ঘুম তার। দ্য বোসম অফ হিজ ফাদার অ্যান্ড হিজ গড, অর্থাৎ সহায় তার তার ঈশ্বর, তার এবং তার পিতার সহায় হলো একমাত্র তার ঈশ্বর। এখন এপিটাতে কবি লাস্টে বলেছে যে কবি যেহেতু খুব ভালো সহজ সরল, এবং উনি সহজ সরল গ্রামের মানুষদের মধ্যে উনি চেয়েছেন সহজ সরলভাবে এইভাবে জীবনযাপন করেছেন, কিন্তু একসময় তিনিও মারা যাবেন এবং তার
মৃত্যুর পর তাকে কেউ মনে রাখবে না, বা মনে রাখলেও হয়তো ওরকমভাবে খুব বেশি যে আসলে তাকে নিয়ে আলাপ আলোচনা হবে তাও না। এবং এতেও তাতে কোনো সমস্যা নেই, কারণ কবি বুঝিয়েছেন যে কবি যেহেতু ভালো ছিলেন জীবনে, তা মানুষকে সাহায্য করেছেন এবং মানুষের কখনো খারাপ চাননি। সো ঈশ্বর তার উপর খুব প্রসন্ন, এবং কবি যা তার এই জীবনে পাননি ঈশ্বর তাকে সবই দিয়েছেন। ঠিক আছে, কবি সাধারণ মানুষের কাছে আবার অনুরোধ করেছেন তারা যেন তার ক্ষুদ্র জীবনে কোনো দোষ না ধরে, কোনো গুণের কথাও না বলে। ঠিক আছে, এটা আবার কবি এখানে বলেছেন দোষ না, গুণের কথাও যেন আবার বলার কোনো প্রয়োজন নাই। তিনি ঈশ্বরের সমর্পিত হয়ে একাকী কবরে শুয়ে, উনি তো ঈশ্বরের সমর্পিত হয়ে একাকী কবরে শুয়ে আছেন। ঈশ্বরই তার শেষ সহায়, ঈশ্বরই তার শেষ আশ্রয়। সো এই কবিতাটা হচ্ছে একান্ত মানে একদমই ধার্মিক একজন মানুষের মনের ভাবনা যখন সে মৃত্যুবরণ করে। আমি আরেকটা জিনিস দেখেছি, যখন মানে সব কবিদেরই মানে ঈশ্বর আরও কয়েকজন কবি যারাই মৃত্যু নিয়ে আলাপ আলোচনা করে, আসলে তাদের সেম মানে তাদের চিন্তা ভাবনা কিন্তু সেম। আমি যখন আলাপ করবো মুসলিম, আমার যেরকম চিন্তা ভাবনা হবে কবিদেরও, হোক উনি খ্রিস্টান, হোক উনি বৌদ্ধ, হোক উনি মুসলিম, মানে সবার মানে জিনিসটাই কিন্তু সবার যে দৃষ্টিভঙ্গি, সবার যে চিন্তা ভাবনা সব কিছু সেম না। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে আসলে মৃত্যু তো মানুষ মাত্রই মরণশীল, এবং মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা এটাও আসলে মানে একই রকম থাকে, জাস্ট আমাদের ধর্মটা ভিন্ন। যাই হোক, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে আমার অনুরোধ রইল তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।